Hello viewers, Assalamu alaikum. Welcome back my channel. আমি ডক্টর নিয়াজিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওটা কেন করেছি সত্যি বলতে আমি প্রথমেই বলে রাখি যে আসলে আজকের যে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো এটা আমার কাছেও খুবই এত বেশি আমার কাছে সাই ফিল হচ্ছে, মানে লজ্জাবোধ হচ্ছে। মানে একটা বিষয় আসে না যে আমি একটা বিষয় দেখবেন আপনার লেভেল থেকে যখন মানে এক ধাপ নিচে যখন কোনো লেভেলের মানুষের সাথে মানুষেরকে নিয়ে আপনি যখন আপনার সাথে কম্পিটিশন বা আপনার সাথে যখন নিয়ে কথা বলবেন তখন দেখবেন যে আসলে বিষয়গুলো কত ধরনের ছোটোখাটো বিষয়ের দ্বারা যদি আপনার বিবেক, যদি আপনার মেধা, যদি আপনার ওই লেভেলের চিন্তাধারা হয় তখন আসলে এই বিষয়গুলো। তো আজকে বিষয়টা আমি শুরু করি যে কী বিষয় নিয়ে আজকে কথা বলব। আমি একজন ডিপ্লোমা চিকিৎসক। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি আমি দেখতেছি আসলে প্রতিটা মানুষ, ইভেন গ্রাম পুলিশ থেকে শুরু করে সবাই লাস্ট 15 ইয়ার্সে কেউ এসব দাবি নিয়ে সামনে দাঁড়াইতে পারে নাই। কিন্তু 2017 সালে ডিপ্লোমা চিকিৎসকরা আজকে 13 বছর যাবত ওনাদের ডিপ্লোমা চিকিৎসকদের কোনো ধরনের নিয়োগ নেই। আচ্ছা, আমি ক্ল্যারিফাই করছি আসলে কেন আমি এই বিষয়গুলো আলোচনা করছি। বর্তমান সময়ে আমি দেখতেছি যে আসলে খুবই প্রখর টাইপের মানে আন্দোলন শুরু হয়েছে। আপনারা জানেন যে বিগত মানে অনেক আগ থেকেই আসলে ডিপ্লোমা চিকিৎসকদের পিছনে আসলে আমি জানি না আসলে হোয়াট এভার দি থিঙ্কিং অ্যাবাউট লাইক ডিপ্লোমা চিকিৎসক বা ডিপ্লোমা ফিজিশিয়ানস, কেন বা তারা আসলে একজন ডিপ্লোমা চিকিৎসকের পিছনে যে MBBS করে কেন যে তারা পিছনে লেগে থাকে আমি বুঝি না। আমার চিন্তাধারা অ্যাকচুয়ালি মানে আমার লেভেল যতটুকু আমি এর থেকে উপরে আমি চিন্তা করবো। আমি কেন ডিপ্লোমার পিছনে কেন আমি ঘুরবো? ওরা কোথায় চেম্বার করলো না ডাক্তার লিখলো, মানে এদের পিছনে আমি ঘুরবো কেন? সরি ফর দ্যাট। যাই হোক, আপনাদের আমি একটা ভিডিও দেখাবো। এট দ্য এন্ড অফ ভিডিওটা দেখবেন মানে ওনারা শাহবাগে দেখছি পুরো বাংলাদেশের MBBS ডাক্তাররা দেখছি আমি আন্দোলন করছে এ বিষয় নিয়ে যে ডিপ্লোমার ডাক্তাররা কোনো ডক্টর লিখতে পারবে না। তো এরা 6 মাসের একটা কোর্স করে, 1 বছরের একটা কোর্স করে ডাক্তার হয়ে যায়, SSC পাস করে ডাক্তার হয়ে যায়। ওকে, লেটস মি এক্সপ্লেইন আমার মানে ডিপ্লোমা কোর্সটা আমি আপনাদের এক্সপ্লেইন করি সুন্দরভাবে। যারা আসলে একজন MBBS কোর্স করার পরে একজন ডিপ্লোমা কোর্স সম্পর্কে যার ধারণা নাই, ন্যূনতম মাত্র ধারণা নাই, তাকে আমি বুঝিয়ে দিতে চাই আসলে কোর্সটা কি, কত মানে কয় ইয়ারের কোর্স এবং ইন্টার্নশিপ কয় ইয়ার। আমি এই বিষয়গুলো আসলে ক্লিয়ারিফাই করে দেওয়া উচিত, কারণ অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানে না। দ্যাটস ওয়াই আমি মনে করেছি যে আসলে এই বিষয়টা আলোচনা করা উচিত। প্রথমে তো বলে রাখি DMF কোর্সটা হচ্ছে 4 ইয়ারের ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, আন্ডার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আন্ডারে। যেটা হয় সেটা হচ্ছে আমাদের যখন 4 বছরের কোর্স কমপ্লিট হয় তখন আমাদের জানেন যে আপনারা যে কমিউনিটি ক্লিনিক যেগুলোতে আছে আমাদের পোস্ট আছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে উপজেলাতে। আপনারা জানেন যে আমাদের আছে, তো প্রতিটা উপজেলাতে 2 জন করে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পোস্ট আছে এখানে নিতে। ইভেন তারা এখানে দেখেন একজন 8-7 পাস করা একজন, তারা 3 মাসের মানে 3 মাসের একটা প্র্যাকটিস করিয়ে ওইখানে বসায় রাখছে। বাট এগুলা ঠিক না। মানে যেটা আমিও বলছি যে আসলে একজন হেলথ সেক্টরে যদি একজন স্বাস্থ্য খাতের মানুষ কাজ না করে তাহলে আসলে মানুষের অবশ্যই এটা খারাপ হবে। এখন আমি ডিপ্লোমা কোর্সটা আমি 4 ইয়ার্স কোর্স। প্রথম বছরে হচ্ছে আপনার 3 থেকে 4টা সাবজেক্ট, বেসিক ইংলিশ থাকে, কম্পিউটার সায়েন্স থাকে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বেসিক কমিউনিটি মেডিসিন, হেলথ ইথিক্স ফার্স্ট ইয়ার। প্রতিটা সাবজেক্টে যদি আপনি পাস করতে চান তাহলে 50 মার্ক আপনাকে পাইতে হবে। আচ্ছা, যাই হোক, সেকেন্ড ইয়ার। ওকে, আমি ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড ইয়ার এখন আছে সেকেন্ড ইয়ার আসছে সাবজেক্ট 2টা, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি। এই 2টা সাবজেক্ট সেকেন্ড ইয়ারে পড়া হয়। থার্ড ইয়ার যখন তৃতীয় বছরের সাবজেক্ট হচ্ছে সেম 4টা সাবজেক্ট, মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক্স, সার্জারি, গাইনি অ্যান্ড অবস অ্যান্ড কমিউনিটি মেডিসিন, হেলথ ইথিক্স। এই 4টা সাবজেক্ট হচ্ছে ফাইনাল ইয়ার, মানে থার্ড ইয়ারে হচ্ছে এই 4টা সাবজেক্ট। আপনি যখন এই মানে 3টা ইয়ার যখন আপনি ক্রস করবেন
তারপরে হচ্ছে আপনার 1 ইয়ার পরে 1 ইয়ার একটা ইন্টার্নশিপ, তা হচ্ছে এটা হবে সদর হসপিটালে, হচ্ছে যে কোনো সদর হসপিটালে আপনি 9 মাস করবেন, সরকারি সদর সদর হসপিটাল 9 মান্থ, এবং উপজেলাতে হচ্ছে আপনি 3 মাস, টোটাল হচ্ছে 1 ইয়ারের ইন্টার্নশিপ। এখন আসা যাক যে আসলে আমাদের কোর্স নিয়ে যাদের বান্ত ধারণা, ডিপ্লোমা কোর্স নিয়ে যাদের বান্ত ধারণা, যারা বলছেন 1 মাসের 6 মাসের এসএসসিতে মানে এসএসসি পাস করে, দেখুন সেখানে ম্যান্ডেটরি করা, মানে কারো এসএসসি রেজাল্ট, তার সায়েন্স থেকে এসএসসি যারা কমপ্লিট করেছে তারা এক্সাম, সরকারিভাবে এক্সাম দিয়ে ওইখানে চান্স পাইতে হয়। তারপরে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট যদি দেন, তারপরে ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আপনি ভর্তি হইতে পারবেন। আমার রুচিতে এগুলা বাড়ছে না যে আমি এগুলা নিয়ে কথা বলবো, বিকজ অফ দেখুন আমার ডিএমএফ কোর্স নিয়ে আমার কোনো ধরনের ইন্টেনশন নাই, ইভেন আমার বাংলাদেশে থাকারও কোনো ইন্টেনশন নাই। যে দেশে শিক্ষার কোনো মান নেই, যে দেশে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, যে দেশে ঢাকা মেডিকেল কলেজের মতো একজন ভুয়া চিকিৎসক কার্ডিওলজিস্ট মহিলা আপনার কয়েকদিন আগে দেখছেন, সে অনেক দিন যাবত ডিউটি করতেছে, তাও একটা আইসিইউর মধ্যে সে ডিউটি করতেছে, সে একজন কার্ডিওলজির দাবি করতেছে। এই দেশে কী ধরনের চিকিৎসক আর কী ধরনের পড়ালেখা আপনারা চিন্তা করুন। আচ্ছা ডিএমএফ, ওকে লেটস ফাইন, এখন আপনারা ডিএমএফ সম্পর্কে আপনারা কোর্সটা বুঝতে পারতেছেন। 4 ইয়ারের কোর্স, এখানে আমি বলছি প্রতিটা ইয়ারে 3 থেকে 4টা সাবজেক্ট থাকে, 1 ইয়ার ইন্টার্নশিপ। এখন আসা যাক যে আসলে এমবিবিএসরা কেন মানে ডিএমএফদের পিছনে অনেক যাবত কাল থেকে। আচ্ছা আপনাদের প্লেসমেন্ট হচ্ছে, আমি বলি, আমার এই জিনিসগুলো বলার আগে আমি একটা জিনিস বলি, আমার ছোটো ভাই সেও এমবিবিএস করেছে, ইভেন আমার ছোটো ভাই কখনও মানে ডিপ্লোমা নিয়ে আমি কোনোদিন কথা বলতে দেখি নাই বা সেই, বরংস সি মোটিভেট মি, সি এনকারেজ মি। ফার্স্ট যখন আমি যখন অ্যাডমিটেড হই, তার মাধ্যমেই কিন্তু আমি অ্যাডমিটেড হয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি লাস্ট 3 ইয়ার্স আমি চেম্বার করেছি। আমি যে কাজগুলো ওনারা বলছে যে ভুল চিকিৎসা দেয়, ট্রান্সফার করে না পেশেন্ট, সেই আমি 3 ইয়ার থেকে চেম্বার করেছি। আমি যে কাজগুলো আমি পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি যে প্রেসক্রিপশন করব, আমি যে সাইন সিমটম তুলে ধরবো আমার প্রেসক্রিপশনে, আমি বলতে পারি কোনো সিনিয়র ডাক্তার আমার যদি ফুল সেন্সে যদি আমি ট্রিটমেন্ট দেই, কোনো সিনিয়র ডাক্তার আমি মনে করি আমার প্রেসক্রিপশনে ফল ধরার কোনো সুযোগ নেই, বিকজ অফ আমি যেটা পারবো না, আমার যেটা কেস না, আমি সেটা আর দিব কেন? আমার যেটা কেস না আমি অবশ্যই এটা রেফার করব, মাস্ট। আমার যেটা আছে আমার সেটা আমি অবশ্যই করব। ফার্স্ট থিং ফার্স্ট, একটা ডিএমএফ ছেলে যখন একটা ইসিজি সম্পর্কে বুঝে, আন্ডারস্ট্যান্ডিং তার থাকে, স্কিন ডিজিজ সম্পর্কে তার যখন বেসিক নলেজ থাকে, ঠিক আছে, মেডিসিন পেডিয়াট্রিক সম্পর্কে যখন বেসিক নলেজ থাকে, তখন একটা উপজেলার জন্য, একটা কমিউনিটি ক্লিনিকের জন্য হি ইজ দ্য বেস্ট আমি মনে করি। আচ্ছা আপনাদের পোস্টিং হচ্ছে উপজেলা, আপনারা যখন বিসিএস কমপ্লিট করেন, তা হচ্ছে আপনি বিসিএস কমপ্লিট করার পরে, বিসিএস পাস করার পরে হচ্ছে আপনারা উপজেলাতে আপনারা হচ্ছে 2 বছর থাকতে পারেন, তারপর হচ্ছে আপনার জেলা পর্যায়ে আপনাদের আসতে হয়। আপনারা তো হচ্ছে উপজেলা পর্যায়ে মাত্র 2 বছর থাকেন, তাহলে একটা উপজেলাতে সবসময় ডাক্তার মিলে না, গ্রামের মানুষ ভুক্তভোগী একটা উপজেলা আপনারা দেখবেন, খবর নিয়ে দেখবেন যে আসলে ডিএমএফরাই একটা উপজেলা সবসময় সেবা দিয়ে থাকে এবং ভালো মানের সেবা দিয়ে থাকে। কারণ হচ্ছে একটা ডিএমএফ যখন 10 থেকে 15 বছর একটা জায়গায় প্লেসমেন্টে যখন কাজ করে, তখন আসলে রুগী সম্পর্কে তার একটা ভালো ধারণা হয়ে যায়, বা এই রুগী সম্পর্কে এই রুগীরাও এই ডাক্তার সম্পর্কে তার একটা পজিটিভ চিন্তাধারা আসে। এই কেন? কারণ হচ্ছে তারা সবসময় একটা ডাক্তারকে সবসময় পাচ্ছে, আর আপনাদের হচ্ছে কি 2 বছর পরেই আপনাদের প্লেসমেন্ট চেঞ্জ। তাহলে এই জায়গাটাতেই হচ্ছে পার্থক্য ভাই। আর এই জায়গাটাতে হচ্ছে আপনাদের এত হিংসা বা এত পিছনে আপনার ঘোরাফেরা করছেন কেন? আসলে আপনাদের অনেক দূর যাওয়ার রাস্তা। আপনাদের ডিএমএফ কমপ্লিট করে শেষ, কিন্তু আপনাদের অনেক কিছু চান্স থাকে। আপনি স্পেসিফিক একটা সাবজেক্টের উপরে আপনি স্পেসিফিক ডিগ্রি করবেন, লাইক আপনার যেটা ভালো লাগে, সার্জারি করেন, জেনারেল সার্জারির উপরে করেন, বা মেডিসিনের উপরে করেন, পেডিয়াট্রিক্স করেন, নিউরো মেডিসিন করেন, হোয়াট এভার ইউ লাইক, আপনি যেটা পছন্দ করেন এটার উপরে স্পেসিফিক গ্র্যাজুয়েশন, যখন এমডি করবেন, এমএস করবেন, এফসিপিএস করবেন, আপনি যখন বিসিএস করার পরে যখন এই কোর্সগুলো করবেন, আসলে আমি তো দেখি না যে একজন ডিএমএফ এর পিছনে আপনার ঘুরে থাকার বা চিন্তা করার, আমি তো বুঝি না। একজন ডিএমএফ এর পিছনে যদি আপনি চিন্তা করেন যে ও ডাক্তার লিখলো কেন, তাহলে তো আমি প্লেসমেন্ট পাচ্ছি না, উপজেলা পর্যায়ে আমি তো সেইখানে কাজ পাবো না,
এইসব চিন্তা করলে আপনি গ্র্যাজুয়েশনই করতে পারবেন না। আমি মনে করি না আসলে আপনি এমবিবিএস করে এইসব চিন্তা করলে, মানে এই কথাগুলো কেন বলছি, কারণ কি আমার ডিএমএফ হিসাবে আমি চিন্তা করি যে আমি হুদাও কেন আমি এমবিবিএসদের নিয়ে আমি করবো, বা আমার লেভেল কি, আমি কত দূর যেতে পারবো, আমি এটা চিন্তা করব, ঠিক আছে। আপনার চিন্তা থাকবে আমি কিভাবে একজন, মানে আমি টার্সিয়ারি লেভেলের জায়গায় আমি কিভাবে একজন শহরে আমি কিভাবে একজন কম্পিটিটিভ একজন ডক্টর হতে পারি আমার জায়গা থেকে। আমি যদি একজন নিউরোমেডিসিনের ডাক্তার হই, তাহলে এই লেভেলে আমার যারা আছে তার থেকে কিভাবে আমি ভালো একজন প্র্যাকটিশনার হতে পারি, এটা চিন্তা করবেন আপনারা। এটা চিন্তা না করে একজন ডিএমএফ কেন ডাক্তার লিখলো, তাহলে সে কেন চেম্বার করবে, এইসব চিন্তা করা তো ঠিক না। ডিএমএফদের শুনেন, ডিএমএফ কোর্স সম্পর্কে আগে ভালো করে জানবেন, তাদের পোস্ট কোথায়, তারা কেন কয় বছরে কোর্স করে, আমি তো অলরেডি বলছি, আর তারপরে এটা নিয়ে ডিটেলস পড়বেন। এবং তাদের হাইকোর্টে রিট আছে কিনা, তারা ডাক্তার লিখতে পারবে কিনা, বা তারা প্রেসক্রিপশন দিতে পারবে কিনা, এগুলো হাইকোর্টে রিট আছে। একটা মানুষের যখন রিট বহাল থাকে, ল নিয়ে যদি মোটামুটি চিন্তাধারা আপনাদের থাকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা আইন নিয়ে যখন একটা নিয়ে যখন তখন হাইকোর্টে রিট বহাল থাকে, তখন কিন্তু স্টিল যতদিন বহাল থাকবে সে ততদিন এই আইনের যত ধারা আছে এই আইন আছে চলতে পারবে, রাইট। তো আমি একটা কথা বলি হচ্ছে যে আপনাদের বিষয়ে একটা কথা বলি, মানে আমার জায়গা থেকে আপনাদের উপর ভালো রেসপেক্ট আছে, বিকজ অফ দেখুন মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, খুবই ভালো লেগেছিল আমার। ওনার ওয়াজ যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মিজানুর রহমান আজহারি কথা বলেছিলেন যে আপনি যদি কারো পিছনে লেগে থাকেন, তাহলে সারা জীবন আপনি পিছনেই থেকে যাবেন, মানে সামনে আর আগাইতে পারবেন না। সেম আপনারা যদি ডিএমএফদের পিছনে লেগে থাকেন, তাহলে আপনারা গ্র্যাজুয়েশনই করতে পারবেন না। আমি এমনও দেখেছি, শুনেন, আমি এমনও দেখেছি যে মানে সদ্য পাস করা এমবিবিএস না, মানে অনেক দিন হয়ে গেছে, মানে এমনও এমবিবিএস দেখছি ভাই, মানে বিলিভ করবেন না, আমি আমার জায়গা থেকে এটা অন্যভাবে দেখছি না, মানে আমি মন থেকে বলছি, মানে ভাই প্রেসক্রিপশনে মানে মেডিসিনের ডোজও ঠিকমতো লিখতে পারতেছে না, কি একটা অবাক কাণ্ড। আপনারা যেমন সব ডিএমএফকে সমান চোখে দেখতে পারবেন না, সেম সবাই এমবিবিএস পাস করে যে সবাই এমডি এমএস করে, এফসিপিএস করে, বিসিএস করে, তা না। এমবিবিএসের মধ্যে কিন্তু খারাপ ভালো আছে, ঠিক আছে। কেউ দেখবেন এমবিবিএস করেই শেষ, রুরাল এরিয়াতে গিয়ে বসে আছে, তার চেম্বার করতে আসে সারা জীবন, মোটামুটি একটা চিন্তাধারা নিয়ে বসে আছে, এই জায়গাটাই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। আপনার লেভেল থেকে আপনি চিন্তা করবেন আপনার বেস্ট। আমি মনে করি না আসলে আপনারা ডিএমএফের পিছনে টেনশনে চিন্তা করে আপনারা বলছেন যে আপনারা এই করেন সেই করেন, আপনারা কার্ড ট্রাম দেন, এই দেন সেই দেন, বা ডিএমএফরাও অনেক কষ্ট করে, অনেক জানে আমাদের খারাপ হয়। আপনাদের যে প্রফেসর স্যার তারা স্টাডি করে, মানে ক্লাস নিয়েছিল, এরাই আমাদের পড়ায়, এরাই আমাদের ক্লাস নেয়, এরাই আপনারা যে সাবজেক্টগুলো রাইটারের সাবজেক্টগুলো পড়েন, এন্ডোভার বড় বড় সার্জনগুলো পড়েন, তাদের সাবজেক্টগুলো পড়েন, ওরাই আমাদের পড়ায়। অ্যাট দ্য এন্ড অফ ভিডিওতে আমি একটা কথা বলি যে আমি আল্লাহর রহমতে আমি সদর হসপিটালের মতো একটা হসপিটাল বুকে হাত দিয়ে বলতে পারবো, যতজন আইএমও স্যার ছিল, মানে রাত্রে যখন নাইট ডিউটি থাকতো তখন ওনারা মানে চোখ মুজে আমাদের, বিশেষ করে আমি যখন ইমার্জেন্সি করতাম চোখ মুজে এই দিন চলে যেত। স্যার আমাকে বলতো একান্ত যদি ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আসে আর পেশেন্ট পার্টি যদি খারাপ হয়, আপনারা জানেন হবিগঞ্জ সদর হসপিটাল, হবিগঞ্জের মানুষ খুবই রাফ টাইপের, তখন রাজনীতির প্রভাবটা এখানে বেশিরভাগই করতো। স্যার বলতো যে যদি খুবই খারাপ পেশেন্ট বা পেশেন্ট পার্টি খারাপ হয় তখন আমাকে কল দিবে, আর নাইলে তুমি ম্যানেজ করো, ঠিক আছে। স্যার জানে যে আমার কনফিডেন্ট লেভেল কতটুকু বা আমি কতটুকু পারবো। স্ট্রোকের পেশেন্ট যদি আসে, কার্ডিয়াকের পেশেন্ট আছে, তারপরে হচ্ছে যদি অনলাইনে যে কেসগুলো আছে, একটা পয়জনিং যাই হোক, ঠিক আছে, বা আদার্স যত কেস আছে, নর্মাল কেসগুলো আছে, বা নর্মাল ডেলিভারিগুলো তো নর্মাল কেস, এগুলো যদি আসে, আসলে এই ধরনের কেসটাও আমরা হ্যান্ডেলিং করেছি। ইভেন এমনও হয়েছে যে ইভিনিংয়ে ডিউটিতে স্যার নাই, পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে, অন্য জায়গায় ট্রান্সফার করবে, এনজি টিউব, স্ট্রোকের পেশেন্ট এনজি টিউব করবে, নার্স ফার্স্ট টাইম ট্রায়াল দিয়েছে, মানে ফেল, তারপরে হচ্ছে আমাকে স্যার বলছে তুই কি পারবে, মানে যে আইএমও স্যার ছিল উনি পারে না অ্যাকচুয়ালি, আমার বলছে আমি কি পারবো, আমি বলছি জি স্যার আমি পারি। তখন বলছে যা। আমি যখন আমি তো আমার প্রসেস জানি, আমি ভালো, মানে আমাকে স্যার শিখিয়েছে, কার্ডিওলজি যিনি ছিলেন, তো স্যার আমাকে শিখিয়েছে, আমি আমার ফার্স্ট প্রসেসেই আমি আমার পজিশন নিয়ে তারপরে আমি টিউবটা দিয়ে দিই, এনজি টিউবটা দিই, আমার ফার্স্ট টাইম হয়ে গেছে, আমি তো এটা জানি অ্যাকচুয়ালি।
প্রতিটা জিনিস আমি যখন একটা সার্জারি আমি যখন আমার প্র্যাকটিসের কথা বলতেছি, আমি যখন একটা সার্কামসিশন করি, বিলিভ করবেন আমার উইদিন 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, যদি আমি খুবই ভালো মানের যদি সার্কামসিশন বা সার্জারি করি তাহলে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। বা একটা হেমানজিওমা, কার্সিনোমা, বিনাইন টিউমার, এগুলো আমার খুব একটা সময় লাগে না, বিকজ অফ আমি এগুলা জানি, মানে ভালো প্র্যাকটিস করেছি বিধায় আমি এগুলা জানি, এবং কোন ধরনের মেডিসিন দিতে হবে এগুলো আমি ভালো জানি, বা ধরনের সাইড ইফেক্ট। একটা প্রেগনেন্সি কেসে যখন আপনি কোনো সেন্সিটিভ পর্যায়ের প্রেগনেন্সি কেসে যখন আপনি মেডিসিন দিতে পারবেন, তখন বুঝতে হবে যে আপনার ভালো ধরনের আপনার প্র্যাকটিস আছে। যাই হোক, এই জিনিস আমি আমার কথা বললাম যে আসলে সবাইকে সমান মাপে চিন্তা করবে না। একজন ডিএমএফ না থাকলে, উপজেলা কমিউনিটি ক্লিনিকে একজন ডিএমএফ না থাকলে বা গ্রামের অনেক মানুষ চিকিৎসার ভাবে মারা যেত, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি মনে করি আসলে মানে এই যে বর্তমান সময়ে যে আন্দোলন চলছে বা ডিএমএফ, হাজার হাজার বাংলাদেশে ডিএমএফ বেকার, এদের যদি এমন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, এরা যদি আপনার কিছু ছেলেরা আসলে বিত্তমান, তারা জানে না আসলে ডিএমএফ, তখন ডিএমএফ করে ফেলছে, কিন্তু স্টুডেন্ট ভালো ছিল, লাইক নিয়ে আমার কথা বলতেছি, যারা আসলে হয়তোবা এমন চিন্তাধারা করছে যে আসলে ডিএমএফ করলে কম সময়ে হয়তোবা একটা ফিউচার পাওয়া যাবে, এই জন্য হয়তোবা অনেকে ডিএমএফ করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে হচ্ছে সাফার করতে হচ্ছে। তারপরে হচ্ছে ফার্মেসি দিয়ে অথবা এখানে পার্সোনালি চেম্বার করছে, বা আপনারা যেগুলো চিন্তা করছেন, নিয়োগ অনেক বছর থেকে নিয়োগ নেই। যাই হোক, আমি বলবো, আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আমি এজ এ ব্রাদার, আপনাদের যেহেতু আমরা ফিজিশিয়ান সবাই যারা মেডিকেল টার্মে পড়ালেখা করে তারা সেম সেক্টরের মানুষ, আমি বলবো যে আপনারা হ্যাঁ এটা মানি যে আসলে আপনাদের ফার্স্ট ক্লাস পজিশন, তারপরে হচ্ছে আমাদের অবস্থান। আমি আপনাদের একটা কথা বলবো যে আসলে এইসব ডিএমএফ বা মানে এদের মানে ডাক্তার লিখতে পারলো কিনা, চেম্বার করতে পারবে না, আমি মনে করি যে আসলে এইসব পিছনে চিন্তা না করে আপনার কেরিয়ারে ফোকাস করুন। ভালো কোনো সাবজেক্ট নিয়ে আপনি স্পেসিফিক গ্র্যাজুয়েশন করুন, দেখবেন আপনার ডিএমএফ উনি গ্রামে বসে থাকে, আপনি থাকবেন শহরে, আপনার এইসব নিয়ে ওনার পিছনে আপনার দৌড়াদৌড়ি লাগবে না, ঠিক আছে। আমার ছোটো ভাইয়ের সাথে আমরা রেগুলার যখন খেতে বসি বা হসপিটাল থেকে আসা হয়, তখন এগুলা নিয়ে আলোচনা করি যে আসলে আমার ছোটো ভাই, আমরা বসে আলোচনা করি যে আমার ছোটো ভাই জানে আসলে আমার লেভেল, তো বসে আলোচনা করি যে আসলে কোন বিষয়ে বর্তমান সময়ে কোন বিষয়ে সাবজেক্ট ডিমান্ড। তো আমি মনে করি মাঝে মধ্যে পরামর্শ যে আসলে নিউরোমেডিসিনে হলে ভালো হয়, নিউরোমেডিসিনের ডিমান্ড বেশি। মাঝে মধ্যে ওরা আমি চিন্তাধারা দেখেছি আসলে পেডিয়াট্রিক্স নিয়ে তার একটা, আমি তো তারপরে বলছি আমি যে কোনো সাবজেক্ট হোক, কিন্তু নিজের একটা থাকা দরকার আছে যে আমি এই সাবজেক্টে আমি ভালো কোনো গ্র্যাজুয়েশন করব। বাইরে যাওয়ারও চিন্তা আছে, বাট আমিও টু বি অনেস্ট আমি বলে রাখি যে আমি বাইরে চলে যাচ্ছি, বাংলাদেশে থাকছি না, আমার এই দেশে থাকার রুচিও নাই, বিকজ অফ এদেশের যে অবস্থা ভাই, এদেশে ভালো কোনো কিছুর দাম নাই, বুঝতে পারছেন। সো আমি চাই না আসলে এদেশে থাকার, ভালো দেশে আমি আমার সার্টিফিকেট ইউএসএতেও শো করেছি, অনেক ভ্যালু দিয়েছে, আমার সার্টিফিকেট ইউকেতেও শো করেছি, তারাও অনেক ভ্যালু দিয়েছে। আমি যদি ইউকেতে যাই, এখন আমার স্যালারি হবে 4 লাখ সামথিং, আমার বর্তমানে যে আমি যেখানে আমার সাইন অফ কন্ট্যাক্ট করেছি 4 লাখ সামথিং হবে মান্থলি, প্রায় 3000 পাউন্ড, আপনারা হিসাব করে নেবেন বর্তমান অনুযায়ী। তো এই হচ্ছে অবস্থা, বাংলাদেশে আমি থাকছি না। আর আপনাদের পরামর্শ থাকবে আপনারা রেসপেক্ট করবেন ভাই, কাউকে ছোটো করে দেখবেন না, দেখবেন আপনাকেও মানুষ রেসপেক্ট করে সম্মান করে, প্রতিটা প্রফেশনের মানুষ। আমাদের দেশে একটা সমস্যা, ছোটোখাটো প্রফেশনের মানুষ দেখতে পারে না, একটু যদি লেভেল উপরে হয়ে যায় আসলে মানুষকে সমান চোখে দেখে না। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন। সম্মান আছে আপনাদের প্রতি, আপনারা ভালো কোনো গ্র্যাজুয়েশন করুন, ভালো পজিশনে যান, রেসপেক্ট ফর এভরিওয়ান। অ্যান্ড আমার প্রতি থেকে যদি কোনো আপনাদের হার্ট ফিলিং যদি কোনো কথা আসে আপনাদের থেকে আমার থেকে, আসলে প্লিজ ফরগিভ মি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার যে ভিডিওটা আজকে সবার কাছে সরিয়ে দেবেন। আমি মনে করি আমার ডিএমএফ ভাই বোন যারা আছেন ব্রাদার, তারা আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসলে সবাই বুঝুক, জানুক যে আসলে ডিএমএফ কোর্সটা কী, এবং মানুষের এখন পর্যন্ত যে ভুল ধারণা 6 মাস 1 বছর বলছে, আসলে এই বিষয়গুলো তাদের ক্লিয়ারিফাই হওয়া উচিত, এবং আমাদের পোস্ট কী এই বিষয়গুলো ক্লিয়ারিফাই উচিত। এর মধ্যে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর নিয়াজ হৃদয়, দেখা হবে বাংলাদেশ থেকে নয়, লন্ডন, আমেরিকা, বিভিন্ন কান্ট্রি থেকে আমি লাইভ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ভালো কোনো স্পেসিফিক ভিডিও নিয়ে। মধ্যে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুন্দর এবং
স্পেসিফিক বিউটিফুল লাইফ কামনা করি। মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।